সূর্যনগর গ্রামে রঘু নামে একজন ব্যক্তি তার স্ত্রী এবং 3 মেয়েকে নিয়ে থাকতেন। তিনি ফুচকা এবং চা বিক্রি করতেন একটি গাড়িতে করে এবং তা দিয়ে তাদের সংসার চালাতেন। তার 3 মেয়ের নাম ছিল টিনা, রিমা আর লতা। তাদের বোনদের মধ্যে সবচেয়ে ছোট ছিল লতা এবং সবচেয়ে প্রিয় ছিল। যদিও লতা খুব বুদ্ধিমতী ছিল এবং তার মাকে ঘরের কাজে সাহায্য করত, কিন্তু লতা কালো ছিল বলে 2 বোন সবসময় তার রং কালোর জন্য তাকে খারাপ বলতো। একদিন লতার মা মেয়েদের কাছে এসে বললেন, আরে টিনা, লতাকে দেখে শেখো, সে সবসময় আমাকে ঘরের কাজে সাহায্য করে, আর তোমরা দুজনে সারাক্ষণ বসে থাকো, কিছু কাজ তো করতে পারো। মা, লতা ঠিক কাজ করেছে, তার কেবল তোমার সঙ্গে কাজ করা উচিত এবং রোদে গিয়ে সে কালো হতে পারে না, কারণ সে আগে থাকতেই কালো। হ্যাঁ মা, টিনা দিদি ঠিকই বলেছে, আমরা যদি ওর মতো কাজ করতে শুরু করি তাহলে আমাদের হাত কালো হয়ে যাবে, এবং যদি আমরা রোদে বেরোই, জল আনতে শুরু করি, তাহলে আমরা নিজেই কালো হয়ে যাব। তুমি শুধু লতার থেকেই কাজটা করিয়ে নাও, আমাদের থেকে নয়। যদি আমাদের গায়ের রং ক্ষতি হয় তাহলে তোমারই কষ্ট হবে, আমাদের বিয়ে দিতে সমস্যা হয়ে যাবে। এই কথা বলে 2 বোন টিনা আর রিমা ওখান থেকে চলে যায়। তারপর মা লতাকে বলতে থাকে, কন্যা, এই দুজনের কথায় তোমারও খারাপ লাগে তাই না? কিন্তু চিন্তা করো না, তুমি সবচেয়ে সুন্দরী এবং গুণের ক্ষেত্রেও তুমি সেরা। দেখো, একদিন এই দুজন এইটা বুঝতে পারবে এবং তারপর তারা তাদের ভুলটার জন্য অনুশোচনা করবে। হ্যাঁ মা, আমি জানি মা, আমার 2 বোনের কথায় আমার খারাপ লাগে না। যাই হোক, তোমাকে ঘরের কাজে সাহায্য করে আমি অনেক সুখ পাই, জানি, তাই আমি তোমাদের সাথে কাজ করি। এবং তারা ঠিকই বলেছে, তারা দুজনেই ফর্সা, যদি তারা রোদে বেরোয় তারা কালো হয়ে পড়বে। যাই হোক, তুমি বলছিলে তুমি ওই দুজনের বিয়ে করাতে চাও, তাই মা, কথাটা মনে রেখো না এবং এখনই কাজটা শেষ করে ফেলো, না হলে পরে অসুবিধা হবে। আর এইভাবে লতা তার 2 বোনের কথায় কান দিত না এবং সব সময় তার মায়ের সাথে কাজে ব্যস্ত থাকত। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন রঘু বেচাকেনা বন্ধ করে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটি গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রঘুর মৃত্যুতে তার স্ত্রী খুব ভেঙে পড়ে। না না, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না, আমার 3টে মেয়ের দায়িত্ব তোমার, তুমি এভাবে যেতে পারো না। আমি যদি বাদ যাই, আমার তো আরও 3 মেয়ের কথা কে ভাববে বলো, তুমি যেতে পারো না। মা বাবা চলে গেছেন, আর যারা চলে যায় তারা ফিরে আসে না, কিন্তু আমরা 3 জন তোমার যত্ন নেওয়ার জন্য আছি মা, চিন্তা করো না মা। তারা সবাই মিলে বাবার কাজ সম্পূর্ণ করে। রঘুর মৃত্যুর পর প্রায় 20 দিন কেটে যায়। একদিন লতা তার মায়ের কাছে এসে বলে, মা, ঘরের সব শস্য শেষ হয়ে গেছে, খাবার মতো অবশিষ্ট নেই, এখন বাবাও বেঁচে নেই, তিনি উপার্জন করে খাওয়াতো আর পারবে না। তুমি বলো মা, এখন আমাদের কি করা উচিত? আমাদের বেঁচে থাকার আর কি বিকল্প আছে? লতা, মা, তোমার বাবা যদিও বেঁচে নেই, কিন্তু আমি এখনও বেঁচে আছি। আমি অন্যদের ঘর ঝাড়ু দেব, হাঁড়ি বাসন ধুয়ে দেব এবং আমাদের সকলেই খেতে পাবো। কিছু নিয়ে চিন্তা করো না মা, যতদিন আমি আছি ততদিন কোনো সমস্যা হবে না। মায়ের কাছ থেকে এই কথা শুনে
লতা বলতে থাকে, না না মা, আমি তোমাকে লোকের বাড়িতে কাজ করতে দেব না মা। আমি এখানে আছি, আমি বাবার দোকান দেখাশোনা করব। মা, তুমি আমাকে বলতে যে আমি তোমার ছেলের মতো, তাই এখন আমি দোকান সামলাবো। চিন্তা করো না মা, আমি আজ থেকে বাবার গাড়ি খুলবো এবং চালাবো, এবং দেখো খুব ভালো হবে। লতা, তোমার মতো মেয়ে কেবল ভাগ্যের দ্বারা পাওয়া যায়। আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে। তোমার বোনরাও তোমার কাজে তোমাকে সাহায্য করবে। এই কথা শুনে টিনা আর রিমা একে অপরের দিকে তাকায়। তারপর টিনা বলল, কিন্তু মা, এত প্রচণ্ড রোদে আমরা কিভাবে দোকান খুলব? এবং মা, তুমি জানো আমার কালো হতে কতটা ভয় পাই, এবং তোমাকেও আমাদের বিয়ে দিতে হবে তো, তাই না? আমরা দুজনেই যদি কালো হয়ে যাই তাহলে আমাদের কে পছন্দ করবে? আর লতার মতো আমাদের বিয়েতেও খুব সমস্যা হবে। মা, দিদি একেবারে ঠিক বলেছে, এবং এমনিতে দিদিরও প্রয়োজন নেই। বাবার গাড়ি সামলানোর জন্য আমি একাই যথেষ্ট। বাবাও একাই তার গাড়ি সামলাতেন। এখন যাই হোক, এখন খুব বেশি গ্রাহক আসে না, এত লোকের প্রয়োজন হবে না। আর তাই দেখো মা, আমি একাই সব কিছু সামলাবো। এই বলে লতা আবার তার বাবার ব্যবসা চালু করে। লতা চা আর ফুচকা বিক্রি করছিল। রোদ ক্রমাগত বাড়ছিল। এই রোদে ক্রমাগত মাথা ঘুরতে শুরু করে। সে গরমে লতা অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশের লোক তাকে তুলে নিয়ে তার ওপর জল ছিটিয়ে বসে বলতে শুরু করে, আরে ওই লতা, এত প্রচণ্ড রোদে গাড়ি খুলেছো কেন? তোমার শরীর তো অসুস্থ। যাও, গিয়ে বাড়ি ফিরে যাও, এত রোদে আরও শরীর খারাপ করবে। এই বলে মহিলাটি ওখান থেকে চলে যায়, এবং তারপর লতা মনে মনে ভাবতে থাকে, না না, আমি এভাবে বাড়ি যাব না। এই প্রচণ্ড রোদে আমাকে অভ্যস্ত হতে হবে। আমার বাড়িতে উপার্জন করার আর আমার সেবা করার জন্য কেউ অবশিষ্ট নেই। আমি আমার দুই বোন আর মাকে এভাবে একা রেখে যেতে পারি না। তাদের জন্য আমাকে কিছু করতে হবে। বাবার অনেক সাহস ছিল, এবং আমিও তার মেয়ে, আমারও একই সাহস থাকা উচিত। এই বলে লতা আবার চা আর ফুচকা বিক্রি করতে শুরু করে, এবং চিৎকার করে বলতে থাকে, চা ফুচকা নাও, চা ফুচকা নাও, গরম গরম ফুচকা, সুস্বাদু মশলাদার ফুচকা, টেস্টি ফুচকা, খাও, এমন মজাদার ফুচকা কোথাও পাবে না। লতার কথা শুনে অনেক গ্রাহক লতার কাছে আসে। যদিও গরম ছিল, কিন্তু লতার উৎসাহের কোনো কমতি ছিল না। লতা সকলকে ফুচকা এবং চা পরিবেশন করে। লতার হাতের তৈরি ফুচকা খেয়ে সবাই প্রশংসা করে, কারণ সে চা আর ফুচকা ভালোবেসে বানাতো। গ্রাহকরা তার ফুচকা আর চা খুব ভালোবাসতো, এবং একটি মেয়ে একদিন লতাকে বলতে থাকে, লতা দিদি, তোমার হাতের তৈরি ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে। তুমি খুব সুস্বাদু ফুচকা বানাও এবং চা বানাও, তোমার বাবার চেয়েও ভালো। এভাবেই সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন পাড়ার একটা বুড়িমা লতার বাড়িতে আসে। লতার মাকে জিজ্ঞাসা করে, লতার মা, তুমি আর তোমার মেয়েরা কেমন আছো? তোমাদের সব কিছু ঠিকঠাক চলছে, তাই না? হ্যাঁ বুড়িমা, আমি ঠিক আছি। তুমি বলো কেমন আছো? আর আজ তুমি এখানে কিভাবে এলে? লতার মা, তোমাকে আমি বলছিলাম যে তোমার মেয়েদের জন্য খুব ভালো একটা প্রস্তাব এনেছি। ছেলেটি শহরে চাকরি করে এবং সে খুব ভালো মানুষ।
তোমার দুই মেয়েকে দেখতে আসতে চাই। যদি ব্যাপারটা মিটে যায় তাহলে এই বছরে একটা বিয়ে দিতে পারো, তাদেরকে শ্বশুর বাড়ি পাঠাতে পারবে। ঠিক আছে বুড়িমা, ভগবানের ইচ্ছায় আমি আমার দুই মেয়েকে দেখাবো। যাকে পছন্দ করবে আমার প্রস্তাব নিয়ে এগিয়ে যাব। পরের দিন ছেলেটার পরিবার দুই বোনকে দেখতে আসলো। লতা তাদের জন্য খুব ভালো খাবারের ব্যবস্থা করে। লতা খুব উত্তেজিত ছিল। সবাই খাবার খেয়েছে এবং অনেক কথা বলেছে এবং তারপরে ছেলেটির মা বলতে থাকে, আরে বোন, আমি তোমার দুই মেয়েকেই পছন্দ করি। এখন তুমি ভালো করে ভেবে বলো তুমি কোন মেয়েকে বিয়ে দেবে। আমরা আমাদের ছেলের সাথে তার বিয়ে দেব, কারণ তোমার দুই মেয়েই খুব সুন্দর এবং আমাদের মুগ্ধ করেছে। এই সব বলে ছেলেটির পরিবার চলে যায়। আর টিনা আর রিমা দুজনই ওই ছেলেটিকে খুব পছন্দ করে। তাদের চলে যাওয়ার পর টিনা তার মাকে বলতে থাকে, আমি ওই ছেলেটিকে খুব পছন্দ করি। তুমি যদি আমাকে তার সঙ্গে বিয়ে দিতে চাও তাহলে আমার বিয়ে দিয়ে দাও। এভাবে দুই বোনই একটা ছেলেকে নিয়ে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। তা দেখে লতা বলতে থাকে, আরে টিনা দিদি, তোমরা দুজনে নিজেদের নিয়ে ঝগড়া করছো কেন? দেখো, ছেলে হচ্ছে একটা আর বিয়ে তোমাদের মধ্যে একজনের সাথেই হবে। তাহলে মা, আমরা কেন টিনা দিদির বিয়ে দেব না? সর্বোপরি রিমা দিদির থেকে বড়, তার বিয়ে আগে হওয়া উচিত এবং তারপরে আমরা অন্য কোনো ভালো ছেলে খুঁজে রিমা দিদির ও বিয়ে দিয়ে দেব। হ্যাঁ লতা, তুমি একেবারেই ঠিকই বলেছ। আমারও একই মত। টিনা বড়, তাই টিনার বিয়ে আগে হওয়া উচিত। রিমার জন্য তার ভাগ্যে যে ছেলেটি আছে তার সাথেই বিয়ে হবে। কিন্তু মা, আমি বলছিলাম, রিমা, আমি তোমাকে আগেই বলেছি যে টিনার বিয়ে আগে দিতে হবে। এখন তুমি টিনার ওপর রাগ করো না। আর হ্যাঁ, লতার কাছ থেকে সব শিখে নেবে, কারণ এখন তোমাদের অন্য বাড়ি গিয়ে অন্য কাজ করতে হবে। তারপর পরিবারের সবাই টিনার বিয়ের ব্যবস্থা করতে শুরু করে দেয়। তারা খুব পরিশ্রম করে টাকা পয়সা ব্যবস্থা করে। তারপর তারা সবাই একসাথে কাজ করে সে তার দিদি টিনাকে খুব জাঁকজমকভাবে বিয়ে দেয়। বিয়ের পর টিনা খুশি মনে তার শ্বশুরবাড়ি চলে যায় এবং লতা আবার তার দোকান গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। একদিনের কথা, রিমা তার ঘরে বসেছিল এবং টিনার বিয়েতে খুব রাগ হয়েছিল এবং তার সমস্ত রাগ লতার ওপর ঝরে পড়ছিল, কারণ তার মা লতার কথাতেই এরকমটা করে। রিমা রাগ করতে করতে নিজেকে বলল, লতা আমার সাথে ভালো করেনি, আমার জায়গায় টিনা দিদিকে বিয়ে দিয়েছে। আর যদি সে আমাকে বিয়ে দিয়ে দিত তাহলে আমাকে খুব জাঁকজমকের সাথে বিদায় দেওয়া হতো। কিন্তু কোনো সমস্যা নেই, আমি অবশ্যই লতার উপর থেকে প্রতিশোধ নেব। আমার সেই কালো বোন সারা জীবন মনে রাখবে যে সে আমার ওপর সে কতটা অন্যায় করেছে এবং তাকে এর পরিণতি ভোগ করতেই হবে। পরের দিন যখন রিমা লতার কাছে গেল, গোপনে কিছু মশলা বানাচ্ছিল লতা। তারপর রিমা মুখ বাঁকিয়ে লতাকে বলতে থাকে, লতা, তুমি কি করছো? আমাকে তুমি সাহায্য করতে দাও। একটা কাজ করো, আমি মশলা বানাবো, তুমি অন্য কিছু প্রস্তুতি নিয়ে নাও। সারাদিন তুমি গাড়িতে একা দাঁড়িয়ে থাকো, আমরা তোমাকে একটু সাহায্য করি। আরে দিদি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি খুব খুশি। ঠিক আছে, তুমি এই মশলাটা বানাও, ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজটা করে নেব, যাতে গ্রাহকদের ভিড় হলে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় আর সব গ্রাহকরা আরামেই ফুচকা আর চা খেতে পারে। এই বলে লতা চলে যায়
এবং রিমা চুপচাপ লতার তৈরি মশলায় বেশি করে প্রয়োজন যোগ করে দেয় এবং লতা গাড়ি নিয়ে যায় এবং ফুচকা আর চা বিক্রি করতে শুরু করে দেয়। খুব শীঘ্রই তার দোকানে গ্রাহকদের ভিড় যোগ হয়। অনেক লোক ফুচকা আর চা খেতে আসে এবং সন্ধ্যায় হঠাৎ পুলিশ অফিসার তার লতার গাড়িতে আসে এবং সেই পুলিশ সদস্য বলতে থাকে, এই শোনো মেয়ে, লতা কি তোমার নাম? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমার নাম লতা। বললেন কিছু হয়েছে? লতা, তুমি কি ফুচকা আর চা বিক্রি করো? আমি শুনেছি তুমি এইগুলোতে ভেজাল করো। তোমার এই ফুচকা আর চা খেয়ে অনেকের পেটের সমস্যা হয়েছে। তোমার ফুচকা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এজন্য কিছু লোক থানায় গিয়ে অভিযোগ করেছে। এখন তোমাকে আমাদের সাথে যেতে হবে, তাও এক্ষুনি। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমি 1 মাস আগে থেকে ফুচকা আর চা বিক্রি করছি। আমি জানি আমি কখনো কোনো অভিযোগ পাইনি। যদি তাই হতো তাহলে কোনো গ্রামের লোক এসে আমাকে এ বিষয়ে অভিযোগ জানাতো। আমি আমার ফুচকায় আর চায়ে ভেজাল মেশাইনি স্যার। থানায় যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখনই তোমাকে এসব বলতে পারবো না। আমি জানি তোমার ফুচকা আর চা গুলো পরীক্ষা করা হবে, তবেই জানা যাবে তুমি সত্য বলছো না মিথ্যা। নমুনা পরীক্ষা করে তারপর সবকিছু প্রকাশ পাবে। এই কথা বলার পর পুলিশ সদস্য লতাকে ধরে থানায় নিয়ে যায় এবং গোপনে তার মশলার ওপর একটি পরীক্ষা করা হয় এবং পরীক্ষার নমুনা তৈরি করা হয়। সেই পরীক্ষায় ব্যর্থ হয় এবং তাকে জেলে পাঠানো হয়। বেচারা লতা জেলের ভেতরে অঝরে কাঁদছিল। অন্যদিকে লতার মা যখন একথা জানতে পারেন তখন তিনি খুব দুঃখিত হন এবং বলতে থাকেন, না, আমার মেয়ের কোনো দোষ নেই। কে জানে কেন এই পুলিশগুলো তাকে ধরে নিয়ে গেছে। তার বাবা চলে যাওয়ার পর লতা সব কিছু খুব ভালোভাবে দেখাশোনা করছিল। সে এই বাড়ির লোকের মতো সমস্ত দায়িত্ব নিয়েছিল। এখন আমার মেয়ে জেলে গেছে। আমি জানি না কিভাবে এ সংসার আর খরচ মেটাবে। রিমা, এখন তোমাকেই দোকানে খুলতে হবে এবং সংসার খরচ চালাতে হবে। লতার জামিনও করাতে হবে এবং তার জন্য টাকা জোগাড় করতে হবে। আমি, কি বলছো মা? আমি কি গাড়িতে যাব? আর রোদে কাজ করতে অভ্যস্ত নই। তাহলে আমি কিভাবেই কাজ করব মা? আর কি মেয়ে, তুমি জানো লতা এখন জেলে গেছে আর আমারও শরীর ভালো নেই, তাই আমি গাড়ির কাছে দাঁড়াতে পারছি না। এখন তোমাকেই সব কিছুর দেখাশোনা করতে হবে। ঘরের শস্য শেষ হয়ে গেছে। আমরা আর কতদিন ক্ষুধার্ত থাকবো। এখন তোমাকেই গাড়ি চালাতে হবে। এরপর রিমার কাছে কোনো উত্তর ছিল না। পরের দিন রিমা রোদে তার গাড়ি সাজিয়ে ফুচকা আর চা বিক্রি করছিল। ধীরে ধীরে দুপুরের সাথে সাথে রোদ বাড়তে লাগলো। রিমার খুব গরম লাগছিল। সে বারবার জল পান করে তার তৃষ্ণা মেটাচ্ছিল। অবশেষে রিমার মাথা ঘুরছিল এবং সে পড়ে যায়। অনেক কষ্টে রিমা টলতে টলতে সে গিয়ে একটা গাছের ছায়াতে বসে এবং তারপর মনে মনে ভাবে, হে ভগবান, কি হয়েছে? আমি মাত্র একদিন মাত্র ফুচকা বিক্রি করেছি আর আমার এত শরীর খারাপ লাগছে। আমি এই কাজ করতে পারছি না। আমার ছোট বোন আমাদের সব খরচ বহন করত আর আমার দিদির জাঁকজমক করে বিয়ে দিয়েছিল। আমি একটা বড় ভুল করেছি। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। পুলিশকে সব সত্যি কথা বলবো। আমার নির্দোষ বোনকে আমার ভুলের শাস্তি ভোগ করতে হবে না। সে আমাদের জন্য অনেক কিছু করেছে এবং আমার একটু রাগের কারণে তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। এরপর রিমা থানায় গিয়ে পুলিশকে পুরো সত্যটা বলে। তারপর পুলিশ তার ওপর খুব রেগে যায় এবং ইন্সপেক্টর রিমাকে উত্তর দেয়, ঠিক আছে, তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি।
এরপর থেকে তোমাদের নামে এরকম অভিযোগ যাতে না আসে। এবারে আসলে তোমাদেরকে জেলে ধরে রাখবো। রিমা আর লতা বাড়িতে চলে যায়। মা লতাকে দেখে খুব খুশি হয় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদেন। রিমা তার মাকে পুরো ব্যাপারটা খুলে বলে। আমাকে ক্ষমা করো লতা আর মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি এই রকম ভুল করব না আর। হ্যাঁ লতা, আজ থেকে আমি তোমার সাথে ফুচকা বিক্রি করতে যাব। আমি প্রতিদিন তোমার সাথে যাব। যখন আমি ক্লান্ত হয়ে পড়ব তখন তুমি গাড়ি দেখবে, আর তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমি দেখব। কিন্তু এখন আমরা দুই বোন একসাথে কাজ করব। এইভাবেই দুই বোন একসাথে কাজ শুরু করে দেয়। অন্যদিকে পুজোর দিন চলে এলো। তার শ্বশুর বাড়িতে খুব খুশি ছিল। একদিন টিনার শাশুড়ি টিনার কাছে এসে বলে, আরে টিনা বৌমা, তুমি কি জানো পুজোর দিন আসতে চলেছে? হ্যাঁ মা, আমি জানি। আমি প্রস্তুতি শুরু করেছি এবং আমি সারাদিন পূজা করব। আমার মা আমাকে পুজোর সম্পর্কে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এসব নিয়ে চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। কিন্তু টিনা বৌমা, তোমার বিয়ের পর অনেক দিন হয়ে গেছে, এখনও তোমার বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। তোমার জন্য কোনো উপহার বা জিনিস নিয়ে আসেনি। আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমার কি কোনো সম্মান নেই? সবাই এটা নিয়ে আলোচনা করে। তোমার মাকে ফোন করে বলো পুজোয় যেন উপহার পাঠায়। টিনার শাশুড়ি ওখান থেকে চলে যায়। টিনা কাঁদতে শুরু করে এবং তারপর মনে মনে ভাবতে থাকে, আমার বাবা তো নেই এবং আমার বোন বেচারি লতা ঘরের সব খরচ চালায়। তার অবশিষ্ট টাকা দিয়ে আমার বিয়ে দিয়েছে। এখন আমার জন্য কি উপহার আনবে? না না, যাই হোক না কেন, আমি বাড়িতে কাউকে ডাকবো না। আমি তাদের আর ঝামেলা করতে পারি না। তারা আমার জীবনকে ভালো রাখার জন্য যা করতে পারত তা করেছে। অন্যদিকে লতা তার মাকে বলে, মা, এখন আমরা দুই বোন একসাথে কাজ করছি, তাই ইনকামও ভালো এবং তুমি জানো সামনে দুর্গাপুজো আসতে চলেছে। চলো আমরা টিনা দিদির শ্বশুরবাড়ি যাই। আমরা তার সাথে দেখা করব এবং তাকে অনেক উপহার দেব। না হলে তার শাশুড়ি মা আমাদের সম্পর্কে কি ভাববে? বিয়ের পর আমরা টিনা দিদির কাছে ভুলেই গিয়েছি যেতে। এই কথা শুনে লতার মা খুব খুশি হয়, কারণ তিনি তার মেয়েদের লালন পালন করার জন্য খুবই গর্বিত করছেন। এরপর তারা টিনার বাড়িতে অনেক উপহার নিয়ে পৌঁছান। টিনা আনন্দে কাঁদতে শুরু করেন। এইভাবে তাদের জীবনে সব ঠিক হয়ে যায়। গল্পের শেষ কথা এই যে, কালো সাদা ধনী গরিব তাদের মধ্যে কেউ আলাদা নয়। পরিশ্রমই হলো সবার বড় কর্ম। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি।